সবার মধ্যে একটা ডাউট থাকে যে কত র্যাঙ্ক করলে যাদবপুরে সিএসসি পেতে পারি। তো সেটা যদি একটা আমি আইডিয়া বলি, সেটা যদি ওপেন ক্যাটাগরি মানে জেনারেল ক্যাটাগরিতে হয়, যাদবপুরে সিএসসি বাদে যদি আমি ভাবি যে সিএসসি বাদে অন্য কোন ডিপার্টমেন্টে গেলে সেটাও খুব ভালো, মানে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। আমি যদি বলি আমার ক্ষেত্রে সিএসসি বাদে আমি কি নিতাম। তো আমরা শুরু করে দিই আমাদের কথোপকথন। সর্বপ্রথম শঙ্খদীপকে জিজ্ঞেস করো। শঙ্খদীপ, 2025-এ ডাব্লিউবিজেই র্যাঙ্ক কত এসেছিল? স্যার আমার র্যাঙ্ক ছিল 561। 561। তো আমার ক্যাটাগরি ছিল, তো এই ক্যাটাগরি থ্রুতে আমি যাদবপুর সিএসসি তে কি পেয়েছি। ক্যাটাগরিতে ছিল? আমার ওবিসি এ ক্যাটাগরি। ওবিসি এ ক্যাটাগরিতে। ওবিসি এ ক্যাটাগরিতে কত র্যাঙ্ক? আমার র্যাঙ্ক ছিল 10। 10 এসেছিল। বাহ, শাবাশ। আর অভিরাজের? আমার জেনারেল ছিল 186 র্যাঙ্ক ছিল, অল ইন্ডিয়া র্যাঙ্ক। 186 র্যাঙ্ক ছিল। আর 186 এর রেসপেক্টে তুমি কাউন্সিলিং এ সিএসসি নিয়ে। তো সর্বপ্রথম তোমাদের সাথে যেটা আলোচনার সেটা হচ্ছে এবছর ডাব্লিউবিজেই হতে চলেছে 24শে মে। তো ডাব্লিউবিজেই যে অ্যাসপিরিয়েন্টসরা, তাদের হাতে আর 1 মাস মতো সময় আছে। এই একটা মাস কিভাবে তারা ইউটিলাইজ করতে পারে, মানে তোমার জুনিয়র যারা ডাব্লিউবিজেই দিতে চলেছে, তোমরা তো তোমাদের স্বপ্নের দিকে অনেকটা এগিয়ে গেছো, তারা এই একটা মাস কিভাবে ইউটিলাইজ করলে তারাও তাদের স্বপ্নকে ছুঁতে পারে? তো আমি মনে করি এই শেষের 1 মাসে যাদের মানে সমস্ত অ্যাসপিরেন্টদেরই সিলেবাস অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, তো তারা এখন তাদের যেটা মেন করা উচিত, সমস্ত টপিকগুলো রিভাইজ করে নেওয়া উচিত ভালোভাবে, এবং যেগুলো একটু হাই স্কোরিং টপিক সেগুলোকে বেশি ভালো মতো জোর দেওয়া এবং রেগুলার মক টেস্ট দেওয়া। এবং শুধু মক টেস্ট দেওয়া না, তার পাশাপাশি সেগুলো অ্যানালাইজ করা যে কোন ভুলগুলো আমার হচ্ছে, সেই রিপিটেড ভুলগুলো আমি যাতে রিপিট না করি, সেগুলোকে ঠিকঠাকভাবে মেনটেন করে চলা এবং টাইম বাউন্ড ম্যানারে কোশ্চেন সলভ করা। আচ্ছা, অভিরাজ কিছু অ্যাড করবে? আমার অ্যাড করবো বলতে লাইক 1 মাস আর বেঁচে আছে। সো বেসিক্যালি যে 2 বছরে আমাদের সময়টা অলরেডি কেটে গেছে, এর বাইরে অলরেডি কোশ্চেন আসবে না। আমি বলবো যে কি স্টুডেন্টের রিভিশনের সঙ্গে সঙ্গে একটা চরম একটা বড় স্পেয়ার যেটা নর্মাল লক্ষ্য রাখে না, সেটা যেন লক্ষ্য রাখা, সেটা হচ্ছে চাপ কি করে হ্যান্ডেল করতে হয়, প্রেশার হ্যান্ডলিং। এবার লাইক প্রেশার হ্যান্ডলিং ইন দ্য সেন্স, তুমি এক্সামে গিয়ে তোমার মাথায় কি চলছে, তুমি এক্সামে গিয়ে তুমি একটা কোশ্চেনকে কিভাবে অ্যানালাইজ করছো, তুমি কোন কোশ্চেন থেকে স্টার্ট করবে, এসব তুমি যেন পুরোপুরি শান্ত থাকো অ্যান্ড পুরোপুরি কনফিডেন্ট থাকো। এইটা হচ্ছে মেন গুরুত্ব। হ্যাঁ, মেন ফান্ডা বিষয়টা। বুঝতে পেরেছি। মোটের উপর তোমরা যেটা বলছো যে জিসটা এটা দাঁড়ালো, এই একটা মাস ওদের ডাব্লিউবিজে যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করা যায় এবং মক টেস্ট দেওয়া যায়, এবং কেমন ধরনের প্রশ্ন আসছে সেটাকে অ্যানালাইসিস করা, সেই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করা, এটা করলেই হবে একদম। তো নেক্সট যেটাতে আসি সেটা হচ্ছে যে মূলত এই সময়টাতে ছাত্রছাত্রীরা যেটা হয় যে প্রিপারেশন কিভাবে নেব, ইউটিউব থেকে পড়বো নাকি কোনো পেইড ব্যাচ, এই 1 মাসের জন্য কোনো ক্রাশ কোর্স বা 2 মাসের জন্য কোনো ক্রাশ কোর্স থেকে পড়বো, নাকি নিজের বইটা ভালো করে পড়বো? এক্স্যাক্টলি কিভাবে পড়লে এই সময়টুকু ভালো হয় এবং তোমরা কিভাবে পড়েছো? আচ্ছা, পার্সোনালি আমি মে মাস থেকে, বেসিক্যালি 12তেও না, আমার 12th এটা বলতে হবে একটু, 11 থেকে আমার বাড়িতে খুব ঝামেলা হতো। আমার বেসিক্যালি আমাকে কোচিং এ দেওয়ার জন্য অনেক যে করেছিল, বাট আমি যাবো না। আমার হলে হবে, না হলে না হবে। আমার যদি হয়নি না, এটা মানে আমি ছিলাম না সেটার জন্য আমি কোচিং এ কোনোদিন যাবো না। সো কোচিং কি, আমি কোনো বইও নিইনি অ্যান্ড টিউশনসও 12th আই গেস মে জুনের দিক করে আমি সব ছেড়ে দিয়েছিলাম। জাস্ট আই গেস কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি রেখেছিলাম, কাজ বায়োলজি আমি বাড়িতে পড়ি না, আর কেমিস্ট্রিতে আমি কাছে ছিলাম ওই জন্য। তাছাড়া যেতাম টিউশনস, জাস্ট পরীক্ষা দিতে সব আমি যা পড়েছি বাড়িতে নিজে পড়েছি। এবার হ্যাঁ, এটা বলছে না যে আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম, বোর্ডে খুব ভালো করতে থাকি, এটা আমি নিজে অ্যাডমিট করছি। বাট দ্য থিং ইজ, আলাদা কোনো ফ্যাক্টর আসেনি। সেই লাস্টে সবাই একটা পেপারই দিয়েছে, একটা কোশ্চেনের জন্য মানুষ একটা কিছুই জানতে পারে। এমসিকিউ কম্পিটিটিভ এক্সাম, কিছু করে নাই। অ্যালগোরিদমটা এখানে এইভাবে সেট, লোকজনকে এইভাবে দেখা হয়। একদম বুঝতে পেরেছি। শঙ্খদীপ? তো আমি এই বিষয়ে নিয়ে বলতে চাই যে কোচিং বা সেলফ স্টাডি এটা স্টুডেন্ট টু স্টুডেন্ট এটা ডিপেন্ড করে। যেমন আমার ক্ষেত্রে বিষয়টা অন্য ছিল, আমার একটু ডিসিপ্লিন কম, তো আমি চাচ্ছিলাম যেখানে স্ট্রাকচার্ড ওয়েতে সবকিছু আমি পেয়ে যাবো, যাতে আমার তরফ থেকে যেই ইনপুটটা যাতে কম দিতে হয়। আমি বলছি না আমার তরফ থেকে ইনপুট দেবো না, একেবারে একটা প্রসিডিওরের মধ্যে থাকা মানে টিচার তোমাকে করে নিচ্ছে। মানে আমি চাইছিলাম টিচারের গাইডেন্সে, কারণ আমি ডাব্লিউবিজেই হয়তো একবার দিচ্ছি, কিন্তু টিচার্সরা তো স্টুডেন্টদের ভিত্তিতে আরো অনেকবার দিয়ে এসছে। একেবারে। তো আমি চাচ্ছিলাম যে সেই রকম ভাবে যাতে একটা আমি কোর্সে গাইডেন্স পাই। তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই সাজেস্ট করব যে যারা ভাবছে যে একটু তাদের একটু ডিসিপ্লিনটা কম, বা যাদের একটু তারা ভাবছে স্ট্র্যাটেজি সেইভাবে বানাতে পারবে না, তারা অবশ্যই কোচিং বা বিভিন্ন ক্র্যাশ কোর্সে জয়েন করতেই পারে। তার ফলে তাদের কিছুটা হলেও টাইম সেভ হবে, যেগুলো তারা বিভিন্ন রকম জায়গাতে, তারা ওয়েবসাইটে বা বিভিন্ন ইন্টারনেটে যেগুলো নিজেকে খুঁজে ঘাটবে, অনেক রকম সমস্যা ওটা তারা রেডিমেড পেয়ে যাবে, গোছানো একটা ম্যাটেরিয়ালস তারা পেয়ে যাবে অবশ্যই। আচ্ছা, যাদবপুরে সিএসসি নিয়ে তোমরা পড়ছো প্রায় 1 বছর হতে চললো। তো যাদবপুরে এবছর যারা সিএসসি নিয়ে পড়বে ভাবছে, তারা সবার মধ্যে একটা
ডাউট থাকে যে কত র্যাঙ্ক করলে যাদবপুরে সিএসসি পেতে পারি, তো তোমাদের কি মনে হয় যে একটা অ্যাজাম্পশন, আমরা তো পারফেক্ট বলতে পারি না, একটা অ্যাজাম্পশন যে কিরকম র্যাঙ্ক করলে সেটা জেনারেলে বা এসসিতে বা ওবিসিতে কেমন র্যাঙ্ক করলে তারা যাদবপুরে সিএসসি নিয়ে পড়তে পারে? তো সেটা যদি একটা আমি আইডিয়া বলি, সেটা যদি ওপেন ক্যাটাগরি মানে জেনারেল ক্যাটাগরিতে হয়, তাহলে সেটা আন্ডার 200 থেকে 250 এরকম আন্ডারে থাকলে তারা পেয়ে যাবে ইজিলি। একদম। আর সেটা যদি ওবিসি ক্যাটাগরি যায়, সেটা আন্ডার 500 টু আন্ডার 600 থাকলে পেয়ে যাবে। এবং সেটা যদি এসসি ক্যাটাগরিতে, সেটা আন্ডার 1500 মানে 1500 র্যাঙ্ক 1500 র্যাঙ্কের মধ্যে করলে ইজিলি তারা পেয়ে যাবে। আচ্ছা, তো এই র্যাঙ্কটা করার জন্য যে জেনারেল ক্যাটাগরিতে তুমি বললে 200 থেকে 250 মধ্যে মোটামুটি র্যাঙ্ক রাখলে, বা ওবিসিতে 500 থেকে 600 এবং এসসি বা অন্যান্যতে 1000-1200 মধ্যে র্যাঙ্কটা রাখলে, এই র্যাঙ্কটা করার জন্য স্কোর কেমন হলে মানে মনে হয় যে এই র্যাঙ্কটা আসবে? একদমই তাই, মানে এটা ভ্যারি করে অ্যাকচুয়ালি, লাইক আমাদের সময় একটু কাট অফ হয়ে গেছে, ইজি পেপার ছিল তাই, বাকি এগুলোতে লাইক একটু কাট অফ ফ্লো ছিল কারণ ওদের হার্ড পেপার ছিল তাই। সো লাইক এটা ভ্যারি করে অ্যাকচুয়ালি পেপার টু পেপার। এবার লাইক ওটা আমরা আপাতত বলতে পারছি না এই বছর। যে তোমাদের সময় কেমন? আমাদের সময় ইজি পেপার ছিল, সো লাইক 140 প্লাস 140 প্লাস, আমার আই গেস 140 কত একটা এসেছিল, ভুলে গেছি আপনার। মানে তোমাদের বেলাতে 140 প্লাস এসে এই র্যাঙ্কটা এসছে। তো এটা যদি কোশ্চেন পেপার হার্ড হয় আর একটু নাম্বারটা কমলেও এসে যাবে। নর্মালি যেমন লাইক কোয়েশ্চেন পেপার হার্ড যখন বলা হয়েছিল আমাদের আগের ইয়ারে, আমরা শুনে এসেছিলাম 120 কি 130 লিখবে, 120-130 আমাদের সময় এটা শুনেছিলাম। এবার আমরা বলবো 100, হ্যাঁ 120 প্লাসে সিএসসি। তোমাদের সময় সেটা একটু বেড়েছিল, আবার কোশ্চেন হার্ড হলে একটু কমতেও পারে। বুঝতে পেরেছি। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে যাদবপুরে সিএসসি বাদে যদি আমি ভাবি যে সিএসসি বাদে অন্য কোন ডিপার্টমেন্টে গেলে Okay. সেটাও খুব ভালো, মানে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। আচ্ছা, সো লাইক আমি অত ইঞ্জিনিয়ারিং এর ফ্যান ছিলাম না, এটা সত্যি কথা বলতে গেলে। আমি আপাতত লাইক একটু নিজেতে পাকা মেরে বলছি, ঠিক আছে, সায়েন্স ডিপার্টমেন্ট দিক থেকে গেলে ম্যাথসই নিয়ে যেতাম, আর্টসের দিক থেকে কম্পারেটিভ লিটারেচার, ইঞ্জিনিয়ারিং এর দিক থেকে দেখতে গেলে কম্পিউটার সায়েন্স ঠিকই আছে। কম্পিউটার সায়েন্স ঠিকই আছে। আমি বলছি যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যাদবপুরে এটাকে বাদ দিলে অন্য কি কি ডিপার্টমেন্ট আছে যে ডিপার্টমেন্টগুলোতেও স্টুডেন্টরা এনরোল করতে পারে? ভালো ডিপার্টমেন্ট বলতে গেলে মোরাললেস যাদবপুরে সবগুলো ডিপার্টমেন্টই ভালো, কারণ পার্সেন্টেজ প্লেসমেন্ট সবগুলোরই ভালোই হয়ে যায়। তো তারপরেও আমি যদি বলি আমার ক্ষেত্রে সিএসসি বাদে আমি কি নিতাম, সেটা আইটি মানে ইনফরমেশন টেকনোলজি বা ইটিসি, যেটা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, সেই ব্রাঞ্চগুলো মানে আমার খুব ভালো লাগে। এবং তাছাড়াও যদি আমি কোরের দিকে চলে যাই, সেটা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল, এই ব্রাঞ্চগুলো তো মানে আমি অনেক দিকে এক্সপ্লোর করতে পারবো। তাহলে আমি রাখতে চাই আইটি, ইটিসি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এই ব্রাঞ্চগুলো। এই ব্রাঞ্চগুলোতে গেলে একটা মানে ভালো দিকে যেতে হ্যাঁ, পারে বা পড়াশোনা করে তারা একটা ভালো জব প্লেস। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, এই সময়টাতে অভিরাজ এবং শঙ্খদীপ দুজনই মক টেস্ট দেওয়ার কথা তোমরা বললে, এবং সেটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর যে এই সময়টাতে যত বেশি মক টেস্ট দেবে তত সময় বেঁধে mock test। প্রিপেয়ার হতে পারবে। তো মক টেস্টটা কিভাবে দেওয়া উচিত, মানে কি রেসপেক্টে ওরা মক টেস্টটা দেবে, এটা একটু যদি বলেন। ওকে, সো লাইক আমার যে একটা স্পেসিফিক সমস্যা হয়েছিল, আমার স্পেসিফিক্যালি এই সমস্যাটা হতো, এক্সাম হলে গিয়ে আমি প্যানিক করতে লাগলাম, মেন্সের সময় খুব বাজেভাবে হয়ে গেছিলো। যাই হোক, লাইক এইবার বিষয়টা কিছু মক টেস্টের জন্য যদি বাড়িতে মক টেস্ট প্র্যাকটিস করতে হয়, একটা এমন একটা এনভায়রনমেন্ট বানাও জাস্ট টু লাইক মানে একটা সিউডো বানাও যে তুমি এক্সাম হলেই আছো, ওইখানে দিচ্ছ টাইম বেঁধে, তোমার এত বেশিক্ষণ তোমার দেওয়া হবে না, এত টাইমের মধ্যে পেপার সাবমিট করতে হবে। তোমার একটা এনভায়রনমেন্ট বানাও, লাইক ঘর বন্ধ করে দাও, যা ইচ্ছা করো, পরীক্ষাটা দাও, হয়ে গেল। পরীক্ষা দিলে আমি বেসিক্যালি লাস্ট এক মাস এটাই করেছি, প্রত্যেকদিন এক একটা করে পেপার দিতাম, একটা করে ম্যাথসে একটা পেপার, ফিজিক্স কেমিস্ট্রি একটা পেপার বাই দেবে, দিয়ে একটা পেপার দিতাম, দিয়ে লাইক হয়ে গেলো, টাইম বেঁধে দিলাম, পেপারটা অ্যান্সার মিলিয়ে নিলাম, দিয়ে লাইক করে নিলাম, হয়ে গেল। আর দেখতাম না কিছু। আমার মার্কস খুব ভালো প্রথমে উঠতো না, হয়তো 200-তে হয়তো 100 উঠতো না, হয়তো মানে হয়তো 80 উঠতো না বিষয়টা, তবে এক মাসও লাগেনি আমার, আস্তে আস্তে লাইক আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হয়েছে। মানে কন্টিনিউ তুমি বলছো যে একটা করে পেপার অন্তত ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রিতে কন্টিনিউ দেওয়া, হ্যাঁ। এবং সেটাকে চেক করা যে কত মার্কস উঠছে সেটা দেখাটা উচিত, এবং টাইম বাউন্ড করাটা খুব একদম। জরুরি, যে এক্স্যাক্টলি যে টাইমটা পরীক্ষার হলে পাবে সেই টাইমের মধ্যে হচ্ছে কিনা ব্যাপারটা। শঙ্খদীপ আর কিছু এক্সট্রা? তো আমি যেটা ভুল করেছিলাম, আমি মক টেস্ট সেভাবে দেইনি। আচ্ছা। তো আমি শুধু মেইনস আর অ্যাডভান্সের জন্যই পড়ে গিয়েছিলাম, তো ওগুলোর থ্রুতেই যা হয়েছে ডাব্লিউবিজিতে, তো তার জন্য র্যাঙ্কটা একটু পেছনের দিকে চলে গেছে। তো আমি এটাই সাজেস্ট করব যে না, মক টেস্ট দিতেই হবে। মক টেস্টই পারে যেটা র্যাঙ্কটাকে ইমপ্রুভ করতে আর স্কোরটাকে এগিয়ে নিয়ে যেতে। তো সেই কারণে আমার ডাব্লিউবিজির দিনে
সম্ভবত 3টে কোশ্চেন ওএমআরে ফিল করতে ভুলও হয়েছিল, যেটা সব থেকে বড় ফ্যাক্টর ওএমআর ফিল করা। আচ্ছা, সেটা ডাব্লিউবিজেতে আগে থেকে প্র্যাকটিস থাকা খুবই জরুরি, কারণ যেই মেন বা অ্যাডভান্সে ওএমআর দিতে হয় না, সেখানে আমরা কম্পিউটারে ক্লিক করে দিই মাউস দিয়ে যে এটা অ্যান্সার। কিন্তু ডাব্লিউবিজেতে নিজে পরীক্ষা দেওয়ার সাথে সাথে আরেকটা স্কিল যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওএমআর ফিলিং। একদম। তো সেটা এদিক ওদিক হয়ে গেলেই তখন আমার নেগেটিভ মার্কিং হয়ে যাবে। নেগেটিভ মার্কিং হয়ে যাবে।